আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। মঞ্জু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আসলে প্রাথমিকভাবে যে কথাটা আসলে রিয়াকশনটা নিব সেটা একটু পরে নেই, কিন্তু জরুরিভাবে একটি রাজনৈতিক বিষয়, সেটা হলো যে নির্বাচনী সমঝোতার ব্যাপারে এতদিন আপনাদের নানা রকম আলোচনা হচ্ছিল দুই পক্ষের সঙ্গে, এবং কখনো কখনো বলা হচ্ছিল জোট আলাদাভাবেই নির্বাচন করবে। শেষ পর্যন্ত গতকাল থেকে খবর হচ্ছে যে জামাতের সাথে একটা নির্বাচনী সমঝোতা হচ্ছে। এটা কিভাবে বা কেন করছেন, বা কি কারণে এই পরিবর্তনটা? প্রথমত আপনাকে ধন্যবাদ। আমি ভেবেছিলাম আজকে তো হট ইস্যু হচ্ছে দেশের যে জনাব তারেক রহমানের প্রত্যাবর্তন, সেটা নিয়ে আপনি প্রশ্ন করবেন। জি, সেটা নিয়ে অবশ্যই করবেন। আচ্ছা, তো প্রথমত হলো যে দেখেন, আমরা যখন এই জোটটা করি, আপনি নিজেও একটা শোতে আমার সাথে কথা হয়েছে, আমরা চেয়েছিলাম যে নতুন রাজনীতির জন্য একটা জোট আমরা করব, যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ইচ্ছা নিয়ে যে গণ অভ্যুত্থানটা হয়েছে, আমাদের কাছে মনে হয়েছে আমরা ক্রমশ সবাই আস্তে আস্তে পুরানো রাজনৈতিক বন্দোবস্তের দিকে হাঁটছি। তো সেই জায়গা থেকে আমরা একটা আলোচনা শুরু করেছিলাম। প্রথমত আলোচনাটা শুরু হয়েছিল 9টা রাজনৈতিক দলের মধ্যে, গণতন্ত্র মঞ্চভুক্ত 6টা দল, এবি পার্টি, এনসিপি এবং গণ অধিকার পরিষদ। এই 6টা দলের মধ্যে আমরা আলোচনা করেছি। সেখানে আরেকটা রাজনৈতিক দল না, কিন্তু একটা রাজনৈতিক আন্দোলন হিসেবে আপ বাংলাদেশ সাথে আমরা একটা আলোচনা করেছি। এই আলোচনায় আমরা বারবার যেটা চিন্তা করার চেষ্টা করেছি যে দেখেন, পুরানো রাজনৈতিক দলগুলোর উপরে মানুষ যেমনি বিরক্ত, আমাদের নতুন দলগুলোর ব্যাপারেও মানুষের কিন্তু খুব বেশি আশা জায়গা নিয়ে একটা অবস্থান নাই। কারণ সবাই মনে করে যে আপনাদের আসলে নতুন রাজনীতিটা কি, আমরা তো সেটাই ধরতে পারছি না। ফলে এই আলোচনাগুলো থেকে আমরা বারবার বলেছি যে আসেন, আমরা যারা এই 2 বলয়ের বাইরে আছি বা 3 বলয়ের বাইরে আছি, বিএনপি, জামাত, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি, এই বলয়ের বাইরে যারা আছি, তারা এই একটা নতুন রাজনীতির ডেমনস্ট্রেশন মানুষের কাছে উপস্থাপন করতে পারি কিনা, এবং প্রয়োজনে আমরা নিজেরাই একটা জোট আকারে মাঝখানে দাঁড়াতে পারি কিনা। তো এই আলোচনায় গিয়ে আমরা দেখেছি অনেকে আশাবাদিতার কথা জাগিয়েছেন। অনেক দিন পর্যন্ত আমাদেরকে তারা নানাভাবে আলোচনায় সম্পৃক্ত ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা কিছুটা আশা ভঙ্গের মতো হয়ে আমরা 3টা দল অন্তত একটা জায়গায় দাঁড়িয়ে আমরা বলেছি যে আমরা এই নতুন জোটটা করবো। ইতিমধ্যে অন্যান্যদের সাথে আমাদের আলোচনা চলছিল, তারাও আমাদেরকে আশা বা এই জায়গাটা নিয়ে কথা বলছিলেন, কিন্তু আমরা দেখলাম যে আলটিমেটলি মানে সকলেই কোনো না কোনো ভাবে এই যে নির্বাচনী ডামাডোল শুরু হলো, এবং এই নির্বাচনী ডামাডোলে বাস্তবতায় সকলেই মনে করছেন যে আমরা যদি পার্লামেন্টে যদি একটা ভালো অবস্থান না থাকে বা আমরা যদি প্রতিনিধিত্ব না থাকে, তাহলে আমাদের রাজনীতি একটা হুমকির সম্মুখীন হয়ে যাবে। সেখানে নতুন না পুরানো সেটা তো পরের কথা। এই বাস্তবতায় আমরা দেখলাম নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, তারপরে আপনার বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এই দলগুলো সহ সকলেই দেখা গেল যে কোনো না কোনো ভাবে তারা নির্বাচনী সমঝোতায়, আসন সমঝোতার দিকটাকে তারা গুরুত্ব দিলেন। এবং আমাদেরকে অনেকে বলা শুরু করলেন যে আপনারা যেটা চিন্তা করছেন এটা ইমপ্র্যাকটিক্যাল, এবং অনেকে আমাদেরকে বলার চেষ্টা করছেন যে এই মানে আপনাদের যদি ইলেকট্রাল পজিশন না থাকে, আপনারা যদি সংসদে যদি কথা বলার মতো অবস্থা না থাকে, তাহলে আপনাদের নতুন রাজনীতির কথা বলবেন কোথায়? তো এই জায়গাটায় আমরা বারবার চেষ্টা করছিলাম যে আমরা যদি না দাঁড়াই তাইলে মানুষ আমাদেরকে মূল্যায়ন করবে কিভাবে। এটা নিয়ে আমরা খুব শক্তিশালী অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এর মধ্যে কয়েকটা ঘটনা দেশে ঘটেছে। আপনারা জানেন যে ওসমান হাদির শাহাদাতের মতো একটা ঘটনা আমাদেরকে খুবই ব্যথিত করেছে, আমাদেরকে খুবই চিন্তিত করেছে, আতঙ্কিতও করেছে কাউকে কাউকে। পাশাপাশি আবার এই ঘটনাকে কেন্দ্র করে একটা মহল আমরা দেখলাম যে প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট সেখানে এক ধরনের তাণ্ডব চালিয়েছে, এক ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তা আমাদের কাছে মনে হয়েছে, এই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে মনে হয়েছে যে এখানে একটা গভীর ষড়যন্ত্রের জাল বিস্তার করা হয়েছে। এটা শুধু আমাদের নতুন পুরানো রাজনীতির বিষয় না, এটা পুরো রাষ্ট্রকে নিয়ে একটা রাজনৈতিক চাল চলছে। এবং এটা কত ভয়ানক আপনি দেখেন যে ওসমান হাদি হত্যার ঘটনার পরে এখন পর্যন্ত আমরা ওসমান হাদি ঘটনার কোন সুস্পষ্ট ব্যাখ্যা
আমাদের পুলিশ বা আমাদের নিরাপত্তা বিভাগ এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারে না যে ওসমান হাদিকে কারা হত্যা করলো, কেন হত্যা করলো, কারা 127 কোটি টাকার লেনদেন করলো, খনি ভাড়া করলো, খনিকে আবার বিদেশে পাচার করে দিতে চাইলো বা পাচার করলো। এবং একই সাথে ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মানে যেখানে আমরা জুলাইয়ের সকল শক্তি আমরা বললাম যে সবাইকে শান্ত থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, ইভেন ইনকিলাব মঞ্চ, এনসিপি সহ মানে যারা যারা একসময় হয়তো দেখা গেল অ্যাপারেন্টলি প্রথম আলো ডেইলি স্টার বিরোধী পক্ষ, তারাও কেউ কেউ আমরা দেখেছি যে তারা স্পষ্ট করে বলেছে যে কোনো ধরনের সহিংসতা করা যাবে না, এবং সরকার নিজেও সবাইকে আশ্বস্ত করেছে ঠান্ডা থাকার জন্য। সেরকম পরিস্থিতিতে আমরা দেখলাম যে চোখের সামনেই এবং পুলিশই কোনো বাধা বা কোনো সেনাবাহিনীর টহল কোনো কিছু উপেক্ষা করে এ ধরনের ঘটনা ঘটলো, তখন আমাদের কাছে মনে হয়েছে যে এখানে মানে ষড়যন্ত্রের গভীরতা অনেক মানে মানে ভিতরে প্রথিত আর কি। তো এই জায়গা থেকে আমরা দেখলাম, তখন আমাদের মধ্যে আলোচনা হলো যে আমরা যে আশাটা করছি যে এককভাবে নির্বাচনে দাঁড়ানো, এবং আমরা যে ক্ষণে ক্ষণে আমাদের যাদেরকে আমরা আশা করেছিলাম তাদেরকে দেখলাম যে তারা কোনো একটা দিকে হেলে যাচ্ছে, তখন আমাদের কাছে একটা চিন্তা যুক্ত হলো যে আমরা কি আসলে একা দাঁড়িয়ে রাজনীতির যে জায়গাটা আমরা থাকতে চাচ্ছি সেইটা শেষ পর্যন্ত থাকা যাবে কিনা। ফলে এই জোটের সাথে একটা বৃহত্তর জোট সংস্কারের জন্য, রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য মাঝামাঝি একটা আলোচনা আমাদের মধ্যে শুরু হয়েছে। সেটা বিএনপির সাথেও, সেটা কিছুটা আপনি যেটা বলেছেন যে জামাতের দিকে ওই আলোচনাটা করা যায় কিনা। আমাদের জোটের পক্ষ থেকে নাহিদ ইসলাম উনি বিভিন্ন জায়গায় কথা বলছেন। তো আপনি যেটা শুনেছেন সেটা এখনো আমি কাছে মনে করি যে কোনো চূড়ান্ত কিছু এখনো হয় নাই। তবে আমরা যে আলাদা করে দাঁড়ানোর জায়গায় ছিলাম সেই জায়গাটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা নিয়ে কিছুটা দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে, এবং মানে বলা যায় যে ফার্দার কোনো মানে রাজনৈতিক মেরুকরণের সাথে এই সংস্কার ইস্যু এবং রাষ্ট্রের সংহতি ইস্যুতে একসাথে কাজ করা যায় কিনা এটা নিয়ে কিছুটা আলোচনা চলছে এখনো আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারি না। কিন্তু সব মিলে তাহলে একটু লক্ষ্যটা একটু হয়ে গেল, কারণ শেষ পর্যন্ত যদি জামাত বা বিএনপির বলয়ে সাথে যদি সমঝোতা করে নির্বাচন করতে হয়, তাহলে তো জোটের একটা যে তিনটা দল মিলে যে জোট করলেন তার যে লক্ষ্য, সেই লক্ষ্যটা কিছুটা মানে কি বলে বিভ্রান্ত হলো। কি মনে করেন? হ্যাঁ, আমি তো আপনাকে সেটাই বললাম যে আমরা যে লক্ষ্যটা নিয়ে কাজ করতে চাচ্ছি, যেমন দেখেন আপনি কিছুদিন আগে আপনি দেখবেন সংস্কারের আলোচনাটা ছিল গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন কিন্তু আপনি দেখেন সংস্কারের আলোচনাটাকে সবাই কেমন যেন মানে গুরুত্ব না দিয়ে এখন ভোটের গুরুত্ব দিচ্ছে। দেখেন বিএনপি বিভিন্ন ভাবে বিভিন্ন দলকে তাদের মধ্যে একীভূত করে হলেও এক ধরনের নির্বাচনী মানে সমঝোতার জায়গাটার দিকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। একই সাথে জামাতকেও আমরা দেখছি যে তারা বিভিন্ন জনকে তাদের দলে যুক্ত করে বিভিন্ন ধরনের এক ধরনের নির্বাচনী প্রায়োরিটিটাকে গুরুত্ব দিচ্ছে। এই জায়গায় আমরা যে তৃতীয় শক্তি আকারে দাঁড়াতে চেয়েছিলাম, সেখানে আমাদের যারা ঘনিষ্ঠ শরিক ছিলেন, যাদেরকে আমরা এক্সপেক্ট করেছিলাম যে তারা অন্তত সবাই মিলে আমরা দাঁড়ালে আমরা একটা শক্তি আকারে থাকতে পারবো, সেই জায়গাটায় তো একটা বিরাট ক্ষতি আমরা দেখছি হয়ে গেছে। এর বাইরে ওসমান হাদির হত্যাকাণ্ড, পাশাপাশি প্রথম আলো ডেইলি স্টার হামলার এই বিভাজনগুলো আমাদের খুব ভাবিয়ে তুলেছে। ফলে আপনি যেটা বলেছেন যে যখন মানে আমাদের কাছে কি হয়, যখন একটা চিন্তার উপরে আরেকটা বড় চিন্তা এসে আঘাত করে, তখন সাময়িকভাবে ছোট চিন্তাটা কিছুটা মানে প্রায়োরিটি মানে জায়গায় থাকতে পারে না। তো এই জায়গাটা আমাদেরকে খুবই ক্ষতিগ্রস্ত করেছে। আমি নিজেও খুবই চিন্তিত, ব্যথিত, এবং যে আশাটা আমরা মানে ধরে রাখতে চেয়েছিলাম সেই জায়গায় অনেক সিনিয়র পলিটিশিয়ান যারা আছেন, যাদের কাছ থেকে আমরা চেয়েছিলাম ওনারা আমাদেরকে একটা পথ দেখাবেন, সেই জায়গায় থেকেও আমরা কিছুটা আশাভঙ্গ হয়েছি। তো এখনো আপনি যেটা বলছেন আমরা একদম হাল ছেড়ে দেই নাই। আমরা মনে করি এখনো যদি সম্ভব হয়, সবাই যদি একমত হয়, আমরা মাঝামাঝি দাঁড়াতে পারবো। কিন্তু আমাদের মধ্যে এই আলোচনাটাও আছে, যেটা খবর সেটা মূলত এখন মানে বিষয়টা হচ্ছে যে মানে বিএনপি কয়টা আসন দেবে, জামাত কয়টা আসন দেবে, মানে এইটা নিয়ে হচ্ছে সংখ্যার একটা মানে বিতর্ক হচ্ছে। এই বিতর্কটা আমি পাবলিকলি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, কিন্তু আমাদের কাছে এই বিতর্কটা আসেনি, মানে আমরা এখন এই বিতর্কটার মধ্যে অন্তর্ভুক্ত হই নাই। ঠিক আছে, আমাদের এখনো প্রায়োরিটি হচ্ছে সংস্কারের জায়গায়। বিএনপি যদি আমাদেরকে সংস্কারের ইস্যুতে
অ্যাসুরেন্স দেয়, কারণ বিএনপির ব্যাপারে আমাদের কাছে কয়েকটা জিনিসের একটা শঙ্কা তৈরি হয়েছে। বিএনপি যেহেতু একটা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে যে এই গণভোটকে বিএনপি অ্যাকসেপ্ট করেছে, কিন্তু বিএনপির অনেক লোকেরা এটা বলার চেষ্টা করেছেন যে এই গণভোট আদেশটা বৈধ না। ঠিক আছে, সেক্ষেত্রে বিএনপি যদি 2/3 মেজরিটি পায়, বিএনপি কিন্তু পার্লামেন্টে এই কথাটা তোলার চেষ্টা করবে যে এই গণভোট আদেশটা অবৈধ ছিল এবং তারা সেটা 2/3 মেজরিটি দিয়ে বাতিলও করে দিতে পারে। ঠিক আছে, তো এই জায়গাটা আমাদের মধ্যে একটা শঙ্কা আছে। ফলে আমরা আমাদের কাছে এখন ওই যে একটা কথা আছে না যে ভিক্ষা চাই না, যে কুত্তা সামলাও, এই ধরনের একটা কথা আছে। তো আমাদের কাছে আমাদের সংস্কারটা বাঁচিয়ে রাখার জন্য এখন নির্বাচনটাকে আমরা প্রায়োরিটি আনতে হচ্ছে বা আনতে হবে, এরকম ভাবনা আমাদের মধ্যে এসেছে। ফলে আমরা সংস্কার ইস্যুতে বিএনপির সাথে কথা বলবো। বিএনপির সাথে যদি আমাদের সাথে এই আলোচনাটা ফলপ্রসূ হয় তাহলে হয়তো এক ধরনের নির্বাচন। মঞ্জু ভাই, আজকে তো 25 তারিখ, 26, 27, 28 গুনে গুনে সম্ভবত 2 থেকে 3 দিন আছে, তাই না? তো সময়ও তো নাই। হ্যাঁ, সময় তো নাই, এ তো কোনো সন্দেহ নাই। সময় নিয়ে সময়টা তো আপনি দেখেন জনাব তারেক রহমান তো এসে পৌঁছালেন মাত্র 25 তারিখ, একদম সময়ে। বিষয়টা তো ওনার সাথেও কিছু আলোচনার বিষয় আছে। তো আমি যেটা আপনাকে এখন পর্যন্ত বলতে পারি সেটা হচ্ছে দুই পক্ষেই এই আলোচনাগুলো উঠেছে। আমরা সংস্কার ইস্যুতে দুই পক্ষের সাথে কথা বলবো। আমাদের জন্য এখন অপশন 3টা। একটা হচ্ছে এত কিছুর পরেও মাঝখানে দাঁড়িয়ে 3 দলীয় জোটের মধ্য দিয়ে নির্বাচন করা, যেটার প্রস্তুতি আমাদের অলরেডি অলমোস্ট আছে। আর দ্বিতীয় হচ্ছে সংস্কার ইস্যুতে যদি আমরা মনে করি বিএনপি কে আমরা অধিক গ্রহণযোগ্য পাই, বিএনপির সাথে আমাদের একটা অ্যালায়েন্স তৈরি করা। আর যদি ফার্দার মনে হয় যে না, বিএনপি সংস্কারের ব্যাপার আন্তরিক না বা অন্যান্য ইস্যুগুলো, তখন হয়তো দেখা যাবে যে অন্য আরেকটা যে শক্তিশালী মানে অ্যালায়েন্স আছে সেটার সাথে কোনো ধরনের নির্বাচনী সমঝোতায় যাওয়া যায় কিনা। এই আলোচনাগুলো আমাদের মধ্যে আছে। সময় হাতে খুব কম, তারপরেও আমরা চেষ্টা করছি যে এই সবকিছুর সমাধান এর মধ্যে করার জন্য। তাহলে আসন সংখ্যা মূল বিষয় না, আসন সংখ্যা হচ্ছে সেকেন্ডারি ইস্যু। আসন সংখ্যা সেকেন্ডারি ইস্যু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে প্রথম হলো সংস্কার, এই বিষয়টা হচ্ছে গুরুত্ব দিচ্ছেন আপনারা এবং সেই লক্ষ্যে আপনারা আলোচনা চালা যাচ্ছেন। দ্বিতীয় যে বিষয়টা আসলে আজকে প্রথমেই আলোচনা করা দরকার ছিল, আজকের তারেক রহমানের এই প্রত্যাবর্তন, এইটা আমাদের যে বিদ্যমান যে রাজনীতি, একটা এক ধরনের, অনেকে বলছেন যে একটা নেতৃত্বের শূন্যতাও আছে, সেই শূন্যতা পূরণ করবে কতখানি, অথবা এটা নির্বাচনকে ত্বরান্বিত করবে কিনা। কারণ তারেক রহমান আসবেন না, নির্বাচন হবে না, এমন একটা আলোচনা কিন্তু আছে। সেই আলোচনার একটা সমাধান হলো তিনি আসছেন, সামনে নির্বাচন, তারেক রহমানের আগমন। এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে বর্ণনা করবেন? প্রথমত হচ্ছে যে তারেক রহমান এসেছেন, এটা তো অনেক বিরাট আনন্দের ব্যাপার। কারণ আমরা যদি ইতিহাস ভুলে না যাই তাহলে আমরা দেখবো ওনাকে যে কায়দায় দেশ থেকে বাইরে যেতে হয়েছে বা বের করে দেওয়া হয়েছে, সেটা ছিল অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত বেদনাদায়ক। উনি চরম ধরনের শারীরিক অসুস্থতা বা নির্যাতন নিয়ে ওনাকে দেশ ছাড়তে হয়েছিল এবং ওনার জীবন ঝুঁকির মধ্যে ছিল, বিপন্ন হয়ে পড়েছিল জীবন। ওনার পরিবার, ওনার দলের উপর দিয়ে অকথ্য আপনার নির্যাতন গিয়েছে, নিপীড়ন গিয়েছে। এত কিছু সত্ত্বেও উনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন এবং বিদেশের মাটিতে বসে উনি এই দলের ঐক্য ধরে রেখেছেন, দলকে পরিচালনা করেছেন। সেখানে আমরা অনেক সমালোচনা, আলোচনা, পর্যালোচনা, কৃতিত্ব আমরা দিতে পারি। প্রথমত হচ্ছে যে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল এবং এখনো আছে, এটা একটা বড় গুরুত্বপূর্ণ দিক। 2 নম্বর হচ্ছে বিএনপি আন্দোলন থেকে কখনো পিছু হটে নাই। কখনো কখনো অ্যাপারেন্টলি মনে হয়েছে বিএনপি হতাশ হয়ে গেছে, কখনো কখনো মনে হয়েছে বিএনপি পরাজিত হয়েছে, কখনো কখনো মনে হয়েছে বিএনপির পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব না। কিন্তু প্রত্যেকবারই বিএনপি কিন্তু আন্দোলন ঘুরে দাঁড়িয়েছে। এবং আমাদের যে জুলাই অভ্যুত্থান, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, সে গণ অভ্যুত্থানে বিএনপি যে ফর্মেই হোক, কৌশলগত ফর্মে হোক বা যেভাবে হোক, বিএনপির একটা বিরাট অবদান, অংশগ্রহণ এখানে ছিল। এটা হচ্ছে ব্যাপার। এখন আমি যদি ক্রিটিক্যাল জায়গা থেকে দেখি, আমি যদি সমালোচনার জায়গা থেকে দেখি, তাহলে কয়েকটা সমালোচনা আমি দেখব। প্রথম হচ্ছে যে এই আন্দোলনে বিএনপির যে অবস্থা ছিল, বিএনপির কৌশলগত যদি বিএনপি আরো ভালো ভূমিকা রাখতে পারতো, জনগণকে সম্পৃক্ত করতে পারতো, তাহলে বিএনপি হয়তো আন্দোলনের বিজয়ী হতে পারতো।
কিন্তু হুম, বিএনপি হুম, আন্দোলন করেছে, ঠিক আছে, কিন্তু সরকার হটানোর নেতৃত্বটা বিএনপির হাত দিয়ে দেয়া যায়নি। সরকার হটানোর আন্দোলনে বিএনপি সহযোগী শক্তি হিসেবে ছিল, হুম, নেতৃত্বের আসনে ছিল না। এটা হুম, আমার একটা সমালোচনা। দ্বিতীয় সমালোচনা হচ্ছে যে তারেক রহমান শেখ হাসিনার মানে পালিয়ে যাওয়ার পরপরই সকলের এক্সপেকটেশন ছিল যে তারেক রহমান দেশে ফিরবেন, এবং আমি হুম, হুম, মনে করি জুলাই অভ্যুত্থানের অব্যবহিত পরে উনি যদি দেশে থাকতেন, তাহলে আমাদের মধ্যে যে বিভেদটা জুলাই অভ্যুত্থানের পরে তৈরি হয়েছে, সেটা হয়তো উনি মানে সশরীরে থাকলে এতটুকু বিভেদ হতো না। উনি হয়তো আরো বেশি ভূমিকা রেখে সেখানে ভালো কাজটা করতে পারতেন, তড়িৎ পদক্ষেপ নিতে পারতেন, কারণ ওনার সাথে এক ধরনের ভৌগোলিক দূরত্বের কারণে অনেক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা কিছুটা স্লো ছিল। হুম, হুম, তৃতীয় হচ্ছে একটা সমালোচনা হয়েছে, যেটা উনি নিজেই সমালোচনাটা তৈরি করেছেন, সেটা হচ্ছে ওনার আশার বিষয় নিয়ে। ওনার মা যখন খুব অসুস্থ, উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, যেটাতে উনি বলেছিলেন যে আমার আশাটা আমার নিজের ইচ্ছের উপর নির্ভরশীল নয়, আমি স্বাধীন নই। এটা নিয়ে হুম, হুম, প্রচুর সমালোচনা হয়েছে, কিন্তু জি, আমরা কিন্তু তখনও বলেছি যে এটা সমালোচনা করা যায়, ঠিক আছে, কিন্তু আমরা মনে করি তারেক রহমান যখন ফিরে আসবেন তখন এই সমালোচনাগুলো সব ম্লান হয়ে যাবে। তো আজকে হুম, আমার কাছে সেটাই মনে হচ্ছে যে আজকে তারেক রহমানের এই প্রত্যাবর্তন অনেক কিছুকে ম্লান করে দিয়েছে। প্রথমত, যারা ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করেছিলেন যে তারেক রহমান হুম, ফিরবেন না, দেশে নির্বাচন হবে না, সেই সমস্ত ষড়যন্ত্রকারীরা, আমি আশা করি আজকে ওনারা সরি বলা উচিত এবং ওনারা নিজেদের ভুল বোঝা উচিত, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তারেক রহমান এমন একটা সময় দেশে ফিরে এসেছেন যে সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, হুম, হুম, যেখানে ওসমান হাদির হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে, হুম, যেখানে আমরা বিচার পাচ্ছি না, এখনো আমরা সন্ত্রস্ত যে কখন কি হয়। গতকাল রাত্রেও বোমায় একজন নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। হুম, তারপরে সরকার নির্বাচন করার ব্যাপারে আন্তরিক, কিন্তু তার দৃঢ়তার অভাব দেখতে পাচ্ছি আমরা, এবং হুম, হুম, কিছুটা বিভেদ বিভক্তি সংস্কার ইস্যুতে নানা ধরনের কথা আছে। এবং তারেক হুম, হুম, রহমান সম্পর্কে যে আলোচনাটা তার দলের পক্ষ থেকে করা হয়েছে, যে উনি একজন নতুন মানুষ, উনি একজন হুম, নতুন হুম, চিন্তা নিয়েই বাংলাদেশে এসেছেন। সুতরাং হুম, আমি এটাকে ইতিবাচক ভাবে দেখতে চাই। আমি চাই যে তারেক রহমান আসার পরে কয়েকটি ঘটনা ঘটবে যেটাতে সারা দেশের মানুষের মধ্যে, এটা শুধু বিএনপির মধ্যে থাকবে না, সারা দেশের মানুষ মনে করবে যে না, একজন নতুন তারেক রহমান এসেছেন এবং উনি আমাদের গণতন্ত্র বা আমাদের আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থাটাকে একটা নতুন পথে নিতে চান। সেরকম একটা ইমপ্রেশন উনি দিতে পারবেন। আর যদি দেখা যায় যে না, উনি এসেছেন এবং একই রকম আগের মতো করে রাজনৈতিক চর্চা চলছে, অর্থাৎ তারেক রহমান সশরীরে থাকা অবস্থায় যেরকম, আর আগে উনি সশরীরে ছিলেন না যেরকম, একই রকম, তাহলে ওনার হুম, এই আগমন বা সশরীরের উপস্থিতিটার মানে অবস্থানটা কিন্তু খুব বেশি গুরুত্ব পাবে না, বা মানুষের কাছে হয়তো সেটা আশাভঙ্গের কারণ হতে পারে। এবং আমি যেটা চাইবো সেটা হচ্ছে যে বিভেদটা যাতে উনি হুম, কমিয়ে আনতে পারেন, এটা হচ্ছে আমার হুম, সবচেয়ে বড় চাওয়া ওনার কাছে। আর রাইট। সর্বোপরি ওনাকে আমি ব্যক্তিগতভাবেও অভিনন্দন জানিয়েছি, ওনার শুভকামনা করেছি, পাবলিকলিও বলছি যে উনার একটা বিরাট অবদান, কষ্ট, স্যাক্রিফাইস, একটা সংগ্রামী লাইফ পার করে উনি এখন এসেছেন। সুতরাং আমি খুবই খুশি হব যদি উনি নতুন রাজনীতির একটা মানে ইঙ্গিত যদি আমাদেরকে দিতে পারেন, এবং সেই ইঙ্গিতটা যদি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে আমাদের দেশ এবং দেশের গণতন্ত্রের জন্য অনেক বড় একটা অর্জন হবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ মঞ্জু ভাই, আপনার খুবই চমৎকার একটা তীক্ষ্ণ বিশ্লেষণ এবং খুবই বস্তুনিষ্ঠভাবে আপনি ইয়ে করেছেন, যেখানে সবাই এখন তেলের ড্রাম নিয়ে দৌড়াদৌড়ি করছে, সেই জায়গায় আপনি একটা খুবই আহ, মানে সব দিক মিলায় আপনি একটা বিশ্লেষণ করেছেন, এবং একই সঙ্গে আপনার দলের এবং জোটের অবস্থানটাও পরিষ্কার করলেন। দর্শক, আমাদের এই আলোচনা আগামীতেও অব্যাহত থাকবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।